তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইতে একটা গল্প আছে সত্যি শোনা। এই সত্যি শোনা গল্প থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এই ভিডিওতে এখন সেগুলোই বলা হবে। প্রথমেই দেখো কিছু শব্দার্থ দেওয়া আছে, যেমন চাষি যিনি চাষ করেন, কঠিন শক্ত, অসুখ মানে রোগ, দরকারি প্রয়োজনীয়, অলস কুঁড়ে, 16 আনা পুরোপুরি, ধারণা উপলব্ধি, আলসেমি কুঁড়েমি, গড়িমসি আলসেমি, পরামর্শ অর্থাৎ উপদেশ, নিশ্চিন্ত মানে চিন্তাহীন, বৃথা মানে মিছিমিছি, নজর, খেয়াল, মরিয়া বেপরোয়া, যথা সময়ে মানে ঠিক সময়ে বা সঠিক সময়ে, শস্য ফসল, রাশি অনেক, থলি অর্থাৎ চটের কাপড়ের ব্যাগ, চট বা কাপড়ের ব্যাগ, রোজগার অর্থাৎ আয়, কঠোর ভীষণ পরিশ্রম খাটুনি। এবার কিছু বিপরীত শব্দ দেওয়া আছে, যেমন বুড়ো জোয়ান, কঠিন সহজ, দিন রাত, দরকারি অদরকারি, অলস পরিশ্রমী, বড় ছোট, কম বেশি, ভালো মন্দ, ঘরে বাইরে, ঠিক ভুল, বিশ্বাস অবিশ্বাস, সুবিধা অসুবিধা, হেসে কেঁদে, বোকা চালাক, সুন্দর কুৎসিত, পাকা কাঁচা, মিথ্যে সত্যি, দেরি তাড়াতাড়ি, খুশি অখুশি, পুরস্কার তিরস্কার। এবার আমরা বর্ণ বিশ্লেষণ করব। বর্ণ বিশ্লেষণের সময় আমরা উচ্চারণ অনুযায়ী বর্ণগুলোকে ভাঙবো। যেমন দেখো 16 আনা, এখানে মূর্ধন্যের শয়ে ওকার, অর্থাৎ এটাকে ভাঙলে হবে মূর্ধন্যের শয়ে হসন্ত আর ও, লয়ে ওকার অর্থাৎ ল অর্থাৎ লয় হসন্ত এবং তার সঙ্গে ওকার দেবে, আর আ দন্তের নয়াকার, আনাথা আ না, আ এককভাবে আছে, ওই জন্য দেখো স্বরবর্ণ আ লিখলে আর দন্তের নয়ে আকার, তাহলে এটা হবে তোমার দন্তের নয়ে হসন্ত যোগ আ। পরেরটা দেখো বুদ্ধিমতী, বুদ্ধি বয়ে হর্ষ আছে, সেই জন্য এটা হবে বয়ে হসন্ত যোগ হর্ষৌ। তারপরটা দেখো দয়ে ধয়ে হর্ষই, তার মানে দ তার সঙ্গে থাকবে ধ, সেই দ ধ দুটো যুক্ত হয়ে তার আবার হর্ষইকার, অর্থাৎ এইটাকে ভাঙলে হবে দয়ে হসন্ত যোগ ধয়ে হসন্ত, তাহলে দয়ে ধয়ে হলো যোগ হর্ষই, অর্থাৎ দয়ে ধয়ে হর্ষইকার, দয়ে হসন্ত যোগ ধয়ে হসন্ত যোগ হর্ষই। আর মতি, মতি ম, দেখো ম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এবং ম এককভাবে মাঝখানে আছে, মতি ম বললে একটা তার সঙ্গে কিন্তু স্বরবর্ণ অ আসছে, সেই জন্য মটাকে ভাঙতে হবে ময়ে হসন্ত যোগ অ, আর তয়ে দীর্ঘই, তার মানে তয়ে হসন্ত যোগ দীর্ঘইকার। এবার পরেরটা দেখো গড়িমসি, গড়িমসি বানানে গ দর্শন রয় হর্ষই, ম দন্তে শয়ে হর্ষই। প্রথমেই আছে গ, এই গ উচ্চারণ করতে গেলে গ এর সঙ্গে একটা অ স্বরবর্ণ চলে আসছে, তাহলে এটা হবে গটাকে এভাবে ভাঙবে গ গয়ে হসন্ত যুক্ত অ, দর্শন রয়ে হর্ষই, এটা কিভাবে ভাঙবো আমরা, দর্শন রয়ে হসন্ত যুক্ত হর্ষই, তাহলে গড়ি অবধি হলো। এবার মসি, দেখো ম ম ম বললে তার সঙ্গে একটা অ আসছে, আমরা জানি ব্যঞ্জন বর্ণ কিন্তু এককভাবে উচ্চারিত হতে পারে না, ব্যঞ্জন বর্ণকে উচ্চারণ করতে গেলে আমাদের স্বরবর্ণের প্রয়োজন হয়, সেই জন্যই কিন্তু মাঝখানের যে মটা আছে এর সঙ্গে একটা অ আসছে। দেখো তাহলে এই মটাকে লিখতে গেলে তোমাকে করতে হবে ম অর্থাৎ ময়ে হসন্ত যোগ অ, আর দন্তের শয়ে হর্ষই, অর্থাৎ এই ক্ষেত্রে দন্তের শয়ে হসন্ত তার সঙ্গে হর্ষইকার যুক্ত হয়েছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, যখন যুক্ত মানে বর্ণ বিশ্লেষণ করবে ব্যঞ্জন বর্ণগুলো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই তোমরা হসন্ত দেবে,
কারণ ব্যঞ্জন বর্ণ কিন্তু এককভাবে উচ্চারণ হতে পারে না। পরেরটা আছে দেখো পরামর্শ। পরামর্শকে কিভাবে ভাঙা হয়েছে? প, এই ক্ষেত্রেও প ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটা অ আসছে, সেই জন্য এই পটাকে এইভাবে লেখা হয়েছে পয়ে হসন্ত যোগ অ। প রা, রা, রয়ে আকার, অর্থাৎ এই ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণ রয়ের সঙ্গে আ আছে, তাহলে এটা হবে রয়ে হসন্ত যুক্ত আ, তাহলে পড়া হয়ে গেল। এবার মর্ষ। মর্ষ, ম, এই ম এর ক্ষেত্রেও দেখো একটা অ আসছে উচ্চারণের ক্ষেত্রে, সেই জন্য ময়ে হসন্ত যোগ অ। আর তালবের শয়ে রেফ, রেফ আছে মানে এক্ষেত্রে তালবের শয়ের আগে একটা র আছে, তাহলে এখানে হচ্ছে র মানে রয়ে হসন্ত যোগ তালবের স, এই তালবের শয়ের হসন্ত এবং তার সঙ্গেও কিন্তু একটা অ আছে। এবার দেখো রোজগার। রোজগার ক্ষেত্রে রোজগার বানান রয় ওকার বর্গের জ গয়াকার র, অর্থাৎ রয়ে ওকার, সেই জন্য ব্যঞ্জন বর্ণ র লিখবে, রয়ে হসন্ত দেবে, তার সঙ্গে করবে তোমরা যোগ ও, তাহলে এটা রো হলো। এবার বর্গীয় জ, অর্থাৎ বর্গীয় জ এর ক্ষেত্রেও কিন্তু একটা অ আসছে শেষে, তাহলে এখানে হবে বর্গীয় জয় হসন্ত যোগ অ, তাহলে রোজ হলো। এবার গার, গয়ে আকার র, গয়ে আকার, অর্থাৎ গয়ের সঙ্গে আ যুক্ত হয়েছে, এই ক্ষেত্রে করবে গয়ে হসন্ত যোগ আ যোগ র, রোজগার। দেখো এই ক্ষেত্রে লাস্টে যে রটা এলো, সেই র কিন্তু ওইখানেই উচ্চারণটা শেষ হয়ে গেল, রোজগার, এই রটা কিন্তু একদম শেষে আছে, সেই জন্য কিন্তু এই ক্ষেত্রে রয়ের পরে আর অ আসছে না। পরেরটা দেখো পুরস্কার। পুরস্কার কি হবে না পু, পু, অর্থাৎ পয়ে হর্ষ, সেই জন্য ব্যঞ্জন বর্ণ পয়ে হসন্ত দেবে, তার সঙ্গে হর্ষ, তাহলে পয়ে হসন্ত যোগ হর্ষ অর্থাৎ পু, তারপরে হচ্ছে পুরস্কার, পু হয়ে গেছে। এবার র, এই র এর ক্ষেত্রে কিন্তু মাঝখানে রটা আছে, আর এই র এর ক্ষেত্রে একটা অ, পুরস্কার র, তাহলে এই ক্ষেত্রে র এর সঙ্গে একটা অ আসছে, সেই জন্য হবে রয়ে হসন্ত যোগ অ। দন্তে শয়ে কয়ে আকার, এটাকে কিভাবে ভাঙবো? স্কা, দন্তে শয়ে কয়ে আকার স্কা, তার মানে এখানে দন্তে স, তার সঙ্গে হবে ক, এবং দন্তে স ক, এই দুটো যেটা যুক্ত বর্ণ, দন্তে স আর ক এর সঙ্গে আবার আকার আছে, অর্থাৎ দন্তে শয়ে হসন্ত কয়ে হসন্ত এবং তার সঙ্গে যোগ হবে আ, তাহলে লাস্টে আছে র। এই পুরস্কারের র যেটা আছে, সেই রটাও কিন্তু দেখো রয়ে হসন্ত হবে, কিন্তু এই রয়ের ক্ষেত্রেও শেষে কোনো অ আসছে না, পুরস্কার এই র, এখানেই কিন্তু রয়ের উচ্চারণ শেষ, রয়ের সঙ্গে কিন্তু অ আসছে না। এবার দেখো কয়েকটা লিঙ্গ পরিবর্তন দিয়ে দেওয়া হয়েছে, যেমন বুড়ো, এটা হবে বুড়ি, ছেলে মেয়ে, বাবা মা, বউ বর, স্ত্রী স্বামী। একটি বাক্যে উত্তর দাও। বুড়ো চাষির সংসারে কে কে ছিল? বুড়ো চাষির সংসারে বুড়ো চাষি, তার ছেলে এবং ছেলের বউ ছিল। পরের প্রশ্ন, চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? চাষির ছেলে ভীষণ অলস ও লোভী প্রকৃতির ছিল। পরের প্রশ্ন, বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? উত্তর হবে বাপের কথা শুনে ছেলের মনে সোনা পাওয়ার জন্য লোভ হলো। পরের প্রশ্ন, বুড়ো চাষি কোন কথাটা ছেলেকে বলে যায়নি? জমির নিচে ঠিক কোন জায়গায় সোনা পোতা আছে সেই কথাটা বুড়ো চাষি তার ছেলেকে বলে যায়নি। এবার দেখো কিছু সংক্ষেপে উত্তর দিতে বলা হয়েছে, যেমন প্রথম প্রশ্নটাই আছে যে চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? উত্তর হবে চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত 5 বিঘা জমি খুঁড়েছিল। উত্তর সবসময় পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে। আর পরের প্রশ্ন, চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? উত্তর হবে চাষির ছেলের প্রথম রোজগারে চাষির ছেলের বউ খুব খুশি হয়েছিল।
পরেরটা, কোদাল ছাড়া আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায়? উত্তর হবে কোদাল ছাড়া শাবল, লাঙল এবং নিড়ানি দিয়ে মাটি খোঁড়া যায়। পরেরটা দেখো, বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে পুরো কথাটা আবার লেখো। এই ধরনের প্রশ্ন থাকলে কেউ কিন্তু মাথায় সঠিক উত্তরে টিক দেবে না বা তলায় দাগ দিয়ে দেবে না, প্রশ্নটা ভালো করে পড়বে, প্রশ্ন অনুযায়ী উত্তর করবে। এখানে কিন্তু বলা হয়েছে যে সঠিক উত্তরটা বেছে নিয়ে পুনরায় লিখতে, অর্থাৎ এই ক্ষেত্রে সম্পূর্ণ বাক্যটা তোমাদের লিখতে হবে। যেমন দেখো, প্রথমেরটা দেওয়া হয়েছে যে ছেলের চোখ দুটো লোভে, ব্র্যাকেটের মধ্যে আছে ঝকঝক, চকচক, ঝকমক, ঝিকমিক করে ওঠে। উত্তর হবে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। পরেরটা, চাষির ছেলের বউ ছিল খুব, ব্র্যাকেটের মধ্যে আছে চালাক, সরল, বোকা আর বুদ্ধিমতী। এটা উত্তর হবে যে চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। তারপরেরটা আছে, বউ বলেছিল সোনা যদি পাও তবে, ব্র্যাকেটের ভেতরে আছে আমাদের, তোমার, মজুরদের, আমার কপাল ফিরে যাবে। এখানে সঠিক উত্তরটা হবে আমাদের। সেই জন্য সম্পূর্ণ বাক্যটা লেখা হয়েছে এইভাবে যে বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। তারপরের প্রশ্নটা আছে যে চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায়, ব্র্যাকেটের ভেতরে আছে দোকানে, হাটে, বাজারে বিক্রি করে। এখানে উত্তরটা হবে যে চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় হাটে বিক্রি করে। এবার দেখো, কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো উত্তরে সংক্ষেপে লিখতে হবে, সংক্ষিপ্ত উত্তর লেখো। প্রথম প্রশ্নটা আছে যে চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? উত্তর হবে যে চাষির ছেলে খুব অলস প্রকৃতির ছিল, সে সারাদিন শুয়ে বসে সময় কাটাতো, তাই সে নিজে চাষ করার কথা ভাবতে পারতো না। শেষ পর্যন্ত চাষির ছেলে মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল? মজুরেরা জমি খুঁড়তে খুঁড়তে সোনা পেয়ে গেলে সেটা সরিয়ে ফেলতে পারে, এই ভয়েই শেষ পর্যন্ত বউয়ের কথায় রাজি হয়ে চাষির ছেলে মাঠে কাজ করতে যায়। পরের প্রশ্নটা আছে যে চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে? চাষির ছেলের বউ বর্ষা আসার আগের সময়টাকে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে। পরের প্রশ্নটা আছে যে সে কোথা থেকে বীজ কিনে এনেছিল? উত্তর হবে সে হাট থেকে বীজ কিনে এনেছিল। সে কিসের বীজ কিনে এনেছিল? সে সেরা ধানের বীজ কিনেছিল। পরের প্রশ্নটা আছে দেখো যে গল্পের মধ্যে কোন মানুষটাকে তোমার সব থেকে বেশি পছন্দ হয় এবং কেন? অর্থাৎ কেন তোমার পছন্দ হয় তাকে, সেটা তোমায় যুক্তি সহকারে লিখতে হবে। উত্তর এখানে লিখবে তোমরা যে সত্যি শোনা গল্পে চাষির ছেলের বউকে আমার সব থেকে বেশি পছন্দ হয় কারণ সে একজন বুদ্ধিমতী মহিলা। গল্পটিতে তার অনেক বুদ্ধির পরিচয় পাওয়া গেছে। সে তার অলস স্বামীকে পরিশ্রমী করে তুলেছে এবং মাঠে সোনার ফসল ফলাতে সাহায্য করেছে। নিজের ভাষায় উত্তর দাও। এক্ষেত্রে কি লেখা আছে? প্রথম প্রশ্নটা আছে যে সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে এই কথা বলেছে? সে এই কথা কাকে বলেছে? সে তাকে কি বলার জন্য ডেকেছিল? দেখো, একটা প্রশ্নের মধ্যেই তিনখানা প্রশ্ন লুকিয়ে আছে। এই ধরনের প্রশ্নগুলোর যখন উত্তর করবে তখন একটা একটা করে উত্তর করবে, আর প্রথম প্রশ্নটার উত্তর হয়ে গেলে সেই লাইনেই লিখবে না, পরের প্রশ্নটা একটা প্যারা করে পরের প্যারা থেকে লেখা শুরু করবে। যেমন ধরো, এখানে প্রথম প্রশ্নটা আছে যে কে এই কথা বলেছে? উত্তর হবে যে বুড়ো চাষি এই কথা বলেছে। সে এই কথা তার ছেলেকে বলেছে। আর তারপরে প্যারা করে লিখবে যে অর্থাৎ কি বলার জন্য ডেকেছিল। এই প্রশ্নের উত্তরটা হবে যে তাদের চাষের জমির নিচে সোনা লুকোনো আছে। চাষি মারা গেলে তার ছেলে যেন সেটা খুঁজে নেয়, এই কথা বলার জন্যই তিনি তাকে ডেকেছিলেন।
পরের প্রশ্নটা আছে দেখো যে গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে। অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু অনেকভাবে আসতে পারে, যেমন এভাবেও আসতে পারে যে গল্পের মধ্যে কিভাবে তোমরা বুঝলে যে চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী, বা এভাবেও দিতে পারে এই চাষির ছেলের বউয়ের বুদ্ধির পরিচয় তোমরা কিভাবে পেলে। যেভাবেই হোক না কেন প্রশ্ন উত্তর কিন্তু একটাই হবে। দেখো, চাষির ছেলে জানতো না যে জমির ঠিক কোন জায়গায় সোনা লুকিয়ে রাখা আছে। ছেলের বউ বুদ্ধি করে তার স্বামীকে পুরো জমিটাই খুঁড়তে বলেছিল। চাষির ছেলের বউ জানতো যে তার স্বামী অলস, সে কখনোই নিজে নিজে জমি চাষ করতে রাজি হবে না। তাই সে তার স্বামীকে মাঠে 2জন মজুরকে কাজে লাগিয়ে দিতে বলেছিল। জমি খোঁড়ার সময় মজুরেরা সোনা পেয়ে গেলে সেটা সরিয়ে ফেলতে পারে, এই কথাটা চাষির ছেলের বউ চাষির ছেলেকে মনে করিয়ে দিয়েছিল, এবং সম্পূর্ণ জমিটা খুলে ফেলার পর সেটাকে ফেলে না রেখে সেই জমিতে চাষ করার সঠিক সিদ্ধান্ত নিয়েছিল চাষির ছেলের বউ, এবং তার কথা মতোই চাষির ছেলে সেই জমিতে চাষ করে এবং অলস থেকে পরিশ্রমী হয়ে ওঠে। এইভাবে চাষির ছেলের বউ তার অলস স্বামীকে পরিশ্রমী করে তুলেছিল। পরের প্রশ্নটা দেখো যে সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে, কে এই কথা বলেছে। সোনা বলতে এখানে কোন জিনিসকে বোঝানো হয়েছে, আর সেই জিনিসটা সোনা না হলেও তার সাথে সোনার কি কি মিল আছে। এই ক্ষেত্রে প্রশ্নটার ক্ষেত্রে দেখো 3খানা ছোট ছোট প্রশ্ন দেওয়া হয়েছে একটা প্রশ্নের ভেতরে। তোমরা এই ক্ষেত্রে প্রশ্ন ধরে উত্তর লিখবে, আর একটা করে প্রশ্নের উত্তর লেখা শেষ হবে প্যারাগ্রাফ চেঞ্জ করে নতুন প্রশ্নের উত্তর লিখবে। চলো উত্তরটা শুরু করা যাক। যেমন প্রশ্নটা আরেকবার বলছি যে সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে, কে এই কথা বলেছে। চাষির ছেলের বউ এই কথা বলেছে। সোনা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে বা কি বোঝানো হয়েছে। সোনা বলতে এখানে পাকা ধানকে বোঝানো হয়েছে। পাকা ধান এবং সোনা দুইজনের রঙই হলুদ। পাকা ধানের ওপর সূর্যের আলো পড়লে পাকা ধান সোনার মতোই চকচক করে, আর সোনা খুব দামি ধাতু, পাকা ধান বিক্রি করেও অনেক টাকা পাওয়া যায়। পরের প্রশ্ন যে চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হলো। উত্তর হবে যে চাষির ছেলে ফসল বিক্রি করে 1 থলে টাকা পেয়েছিল, আর এটাই ছিল তার প্রথম রোজগারের টাকা। অলস স্বামীকে পরিশ্রম করে টাকা রোজগার করতে দেখে চাষির ছেলের বউ খুব খুশি হয়েছিল। পরের প্রশ্ন দেখো যে চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে। চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে এবং পরিশ্রম করে মাঠে প্রচুর ফসল ফলিয়েছে, আর সেই ফসল বাজারে বিক্রি করে 1 থলি টাকাও পেয়েছে। এই টাকাই ছিল চাষির ছেলের প্রথম রোজগারের টাকা, যা তাদের দুজনকে অনেক আনন্দ দিয়েছে। এরপরে দেখো পরে যে প্রশ্নটা আছে যে সোনার গুণগুলি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। সোনার কিছু 4খানা গুণ দেওয়া হয়েছে ব্র্যাকেটের মধ্যে, যেমন চকচকে, আসল, দামি, ঝলমলে। এই যে গুণগুলো আছে এই গুণগুলো থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন দেখো প্রথমেই আছে যে পিতলের থালাটা সোনার মতোই ড্যাশ, এখানে হবে চকচকে, অর্থাৎ পিতলের থালাটা সোনার মতোই চকচকে। পরেরটা আছে যে পাকা ধান সোনার মতোই ড্যাশ, এই ক্ষেত্রে হবে পাকা ধান সোনার মতোই দামি। তারপরে আছে যে ড্যাশ সোনা দিয়ে গয়না বানানো যায় না, এটা হবে আসল, আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না। এরপরেরটা আছে যে রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম ড্যাশ, এই ক্ষেত্রে হবে রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম ঝলমলে।